আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের পঞ্চম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আজকে তোমাদেরকে পঞ্চম অধ্যায়টি দেখাবো। আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড ডিসিশন মেকিং স্টেটমেন্টস অফ সি শার্প। এই অধ্যায়ে যে সকল কন্টেন্টস রয়েছে তা হচ্ছে explain if statement, explain if else statement, describe the if else statement, explain nested if statement, describe switch statement, describe the conditional operator। তাহলে আসো আমরা দেখি। আর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটি কমপ্লিট হওয়ার পরে তোমরা if else, nested if else স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিত জানবে। এগুলো ব্যবহার করে তোমরা প্রোগ্রাম লিখতে পারবে। তোমরা সুইচ স্টেটমেন্ট সম্পর্কে জানবে। সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে তোমরা সি শার্প প্রোগ্রাম লিখতে পারবে। এছাড়াও তোমরা কন্ডিশনাল অপারেটর সম্পর্কে জানতে পারবে। শুরুতেই আমাদের জানা দরকার আসলে ডিসিশন মেকিং জিনিসটা কি। প্রোগ্রামিং এর ডিসিশন মেকিং বাস্তব জীবনের সিদ্ধান্ত গ্রহণের মতোই অনুরূপ। প্রোগ্রামিং এও কিছু শর্ত পূরণ হলে কোডের একটি নির্দিষ্ট ব্লক কার্যকর করা দরকার হয়। একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু শর্তের ভিত্তিতে কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহের ফ্লো নিয়ন্ত্রণ করে। আমরা সি শার্প প্রোগ্রাম লিখতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এখন সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্টের সিনট্যাক্স, তার ব্যবহার বিধি জানলেই কিন্তু আমরা ওই সকল বিষয়গুলোকে আমাদের প্রোগ্রামে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে, সেই কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। যে একটি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তার অধীনের কোডগুলোকে নিয়ে কাজ করতে হয়, যদি ট্রু না হয় তাহলে অন্য কোড নিয়ে কাজ করবে। এই সকল বিষয়গুলোই। নিচে 5 ধরনের ডিসিশন মেকিং স্টেটমেন্ট রয়েছে: ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। তা প্রথমেই আমরা দেখব যে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের মধ্যে কি আছে? যদি কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে ইফ এর অধীনে যে কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করবে। সিনট্যাক্স এখানে ইফ, তারপরে কি আছে? কন্ডিশন, তারপর কিন্তু একটি ব্র্যাকেট রয়েছে। এই ব্র্যাকেটের মধ্যে কি আছে? ইফ এর অধীনের কোডগুলো রয়েছে। যদি এই ইফ কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলেই কিন্তু তার অধীনের এই কোডগুলো কিন্তু করবে, এক্সিকিউট কিন্তু করবে। একটা ফ্লো চার্ট দেখি। ফ্লোচার্ট হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যার মাধ্যমে আমরা এটাকে সহজভাবে উপস্থাপন করা যায়, সহজে বোঝা যায়। তাহলে কি প্রথমে আমরা দেখব যে স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট হবে আমাদের। প্রথমে রয়েছে কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন সিম্বল। কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে কি হবে? ইফ কোড কাজ করবে। আর যদি কন্ডিশনটি যদি ফলস হয় তাহলে কি হবে? ইফ এর পরে যে সকল কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করবে। তারপর কি হবে? এন্ড হবে। আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে একটি ছোট প্রোগ্রাম দেখি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা তো জানি এই সকল বিষয়গুলো আমরা কেন লিখি। ইউজিং সিস্টেম আমাদের লিখতে হবে, নেম স্পেসের একটি নাম দিতে হবে, ক্লাসের একটি নাম থাকবে, তারপরে আমরা কি লিখবো? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখবো। তার অধীনে আমরা লিখলাম, আমরা একটি ভেরিয়েবল নিলাম যার মান কত? 10। এখানে আমরা কি ধরনের অপারেটর ব্যবহার করলাম? অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? আমরা গত অধ্যায়ে কিন্তু আমরা এটি সম্পর্কে কিন্তু পড়েছি। এরপরে আমরা লিখলাম ইফ কন্ডিশনের আমরা ব্যবহার শুরু করলাম। ইফ নাম্বার, এই যে NUM, এরপর কি লিখলাম আমরা? মডুলাস 2 ইকুয়াল টু কি? 0। তার মানে কি? এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? ভাগশেষ যদি 0 হয় তাহলে কি হবে? কন্ডিশনটি ট্রু হবে। আমরা কিন্তু জানি যে 10 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি তার ভাগশেষ আমরা কি পাবো? 0 পাবো। 0 ইকুয়াল টু 0, তার মানে কি? কন্ডিশনটি ট্রু। ট্রু হলে কি হবে? ইফ এর অধীনে এই যে স্টেটমেন্টটি রয়েছে, কোডটি রয়েছে, এটি কিন্তু কাজ করবে। এটা আমরা জানি যে এখানে আমরা একটি শুধুমাত্র স্টেটমেন্টটি
ব্যবহার করেছি, এবার যেন এটি ট্রু হয় এভাবেই আমরা মান দিয়েছি, তাহলে আমরা আউটপুটে কি পাবো? ইট ইজ ইভেন নাম্বার। তাহলে তোমরা বুঝতে পেরেছো ইফ কিভাবে কাজ করে। এরপর আমরা দেখব যে এক্সপ্লেইন ইফ এলস স্টেটমেন্ট। আমরা ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে দেখব। ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে? ইফ এলস স্টেটমেন্ট ও কন্ডিশনটাকে চেক করে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ইফ এর অধীনে যে কোড থাকে সেটি কাজ করে, আর যদি ট্রু না হয় তাহলে কি হয়? এলস এর অধীনের কোডগুলো কাজ করে। আমরা সিনট্যাক্স দেখি। ইফ এর পরে কি রয়েছে? কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে? ইফ এর অধীনের কোডগুলো কিন্তু এক্সিকিউট করবে। যদি এই কন্ডিশনটি যদি ফলস হয় তাহলে কি হবে? এলস এর অধীনে যে সকল কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করবে। আমরা ফ্লো চার্ট দেখি। প্রথমে রয়েছে কন্ডিশন। এই কন্ডিশনটি এখানে, কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে কি হবে? ইফ কোড কাজ করবে। কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলস কোড কাজ করবে। এরপরে অটোমেটিক্যালি আফটার ইফ এলস এর পরের যে সকল কোড রয়েছে সেগুলো কিন্তু এক্সিকিউট করবে। এরপরে ইফ যদি ট্রু হয় তবেও করবে, আবার যদি এলস কোড যদি কাজ করে তবেও কিন্তু করবে। এরপরে আমাদের এন্ড হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? এখানে একটি কন্ডিশন থাকবে ইফ এলস এর ক্ষেত্রে। কন্ডিশন ট্রু হলে ইফ এর অধীনের কোড কাজ করবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি করবে? এলস এর অধীনের কোড কাজ করবে। আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা তো এই সকল বিষয়গুলো জানি। আমরা এখানে নাম্বার, তার মান নিলাম কত? 11। এরপরে আমরা মডুলাস করলাম নাম্বারকে 2 দিয়ে। তাহলে আমরা ভাগশেষ জানি কি হয়? 11 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কি থাকে? 1 থাকে কিন্তু। তাহলে 1 ইকুয়াল টু 0, এই কন্ডিশনটি কি হয়? কন্ডিশনটি কি ট্রু হয়? ট্রু হয় না, কিন্তু কন্ডিশনটি কি হবে? ফলস হবে। ফলস হলে কি হবে? এই লাইনটি কিন্তু কাজ করবে না, কাজ করবে কোনটা? এলস। তাহলে কি দেখাবে আমাদের আউটপুটে? ইট ইজ অড নাম্বার। এরপরে আমরা দেখব যে ডিসক্রাইব ইফ এলস স্টেটমেন্ট। এখানে কি হবে? এখানে অনেকগুলো কন্ডিশন থাকবে। যদি কোনো কন্ডিশনটা যদি মিলে যায় তাহলে কি হবে? সে তার অধীনের স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। আর যদি না মিলে যায় তাহলে কি হবে? তার অধীনে যে এলস থাকবে সেটিকে এক্সিকিউট করবে। আমরা সিনট্যাক্স দেখি। এখানে রয়েছে কি ইফ কন্ডিশন 1। তো আমাদের যে কন্ডিশন থাকবে প্রথমে কিন্তু সে চেক করবে কোনটি? প্রথম কন্ডিশনটি। যদি এটি ট্রু হয় তাহলে তার অধীনের কোডগুলো কাজ করবে। আবার যদি এটি ফলস হয় তাহলে কোথায় চলে আসবে? এলস ইফে চলে আসবে। কন্ডিশন 2 চেক করবে। কন্ডিশন 2 যদি ট্রু হয় তাহলে তার অধীনের কোড কাজ করবে। আবার যদি কন্ডিশন 2 যদি ফলস হয় তাহলে সে পরবর্তী এলস ইফে চলে আসবে। এখানে এসে সে পাবে কন্ডিশন 3। আবার কন্ডিশন 3 কে চেক করলে যদি এটি ট্রু হয় তাহলে কন্ডিশন 3 এর অধীনের কোডগুলোকে কাজ করবে। এরকম অনেকগুলো এলস ইফ থাকবে, আমরা ব্যবহার করতে পারবো। এরপরে যদি কোনো এলস ইফ যদি ট্রু না হয় তাহলে সে পরবর্তীতে এলস এ চলে আসবে। এলস এর অধীনে যে কোডগুলো রয়েছে সেটাকে কিন্তু এক্সিকিউট করবে। তার মানে কি? উপরের সবগুলো ইফ এলস যখন ফলস হবে তখনই সে শুধুমাত্র সর্বশেষের এলস এর অধীনের কোডগুলোকে এক্সিকিউট করবে। ফ্লো চার্ট ইফ এলস এর, যেখানে আমরা দেখিয়েছি অনেকগুলো কন্ডিশন 1 to n পর্যন্ত। তাহলে কি প্রথম কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তার অধীনের স্টেটমেন্ট কাজ করবে, আর যদি প্রথম কন্ডিশন ফলস হয় তাহলে সে পরবর্তী কন্ডিশনে চলে যাবে। আবার এটি যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে। আবার যদি এটি যদি ফলস হয় তাহলে পরবর্তী যে এলস ইফ থাকবে সেটি নিয়ে সে কাজ করবে। আর যদি এটিও যদি ফলস হয় তাহলে কিন্তু যে সবশেষে যে এলসটি আছে তার অধীনে যে স্টেটমেন্ট রয়েছে সেটি নিয়ে কিন্তু কাজ করবে। আর এরপরে আমাদের এর পরবর্তী যে সকল কোডগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি কাজ করবে কিন্তু। আশা করি তোমরা ফ্লো চার্টটি বুঝতে পেরেছো। ফ্লো চার্ট দেখলে কিন্তু আমাদের বুঝতে অনেক সুবিধা হয়, সহজ হয়। কিন্তু আমরা ফ্লো চার্ট দেখলে কিন্তু আমাদের কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয়। আমি এখানে তোমাদের একটি ছোট একটি এক্সাম্পল দেখিয়েছি যে আমি যদি কোনো একটি নাম্বারটি যদি ইনপুট দেই তাহলে সেই নাম্বারটি গ্রেড কত সেটি বের করার একটি প্রোগ্রাম এটি। তো আমরা এখানে ইউজিং সিস্টেম লিখলাম, নেম স্পেসের নাম দিলাম, ক্লাসের নাম দিলাম, ভয়েড মেইন লিখলাম। শুরুতেই লিখলাম আমি একটি নাম্বারকে আমি ইনপুট হিসাবে নিব, এজন্য আমি একটা মেসেজকে শো করলাম
এরপরে আমরা লিখলাম convert.toInt। আমরা জানি যে ইনপুট নেওয়ার জন্য আমরা রিড লাইন মেথডটাকে ইউজ করি এবং আমরা এটাকে কনভার্ট করে নিব ইন্টিজার টাইপের 2INT32 ব্যবহার করে, যেহেতু আমাদের ভেরিয়েবলটি রয়েছে কি ইন্টিজার টাইপের। এখন আমাদের শুরুতেই চেক করা দরকার যে আমাদের নাম্বারটি 0-র চেয়ে ছোট কিনা এবং 100-র চেয়ে বড় কিনা। এই দুটির যে কোনো যদি একটি হয় তাহলে কি হবে, সেটি হবে রং নাম্বার। সুতরাং শুরুতে এটাকে আমরা চেক করে নিব। এরপরে আমরা এই কন্ডিশনটি যদি ওকে হয় তাহলে কি হবে, সে যদি রং নাম্বার না হয় তাহলে সে কিন্তু চেক করবে। এরপরে এই কন্ডিশনটি যদি ট্রু হতো তাহলে কি হতো, সে রং নাম্বার দেখাতো। যেহেতু এই কন্ডিশনটি ফলস, আমরা যে ইনপুটকৃত মান দিব সেটা অবশ্যই 0-র চেয়ে বড় এবং 100-র চেয়ে 100 সমান বা 100-র চেয়ে কি দিব, নিচে দিব। তাহলে সে পরবর্তী এলস ইফে চলে আসবে। এখানে আমরা যে মানটি দিব, যেমন আমরা এখানে 65 দিলাম, আমরা সাপোজ ধরি, তাহলে কি 65 গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই কন্ডিশনটি কি ট্রু। আবার এখানে এন্ড, লজিক্যাল এন্ড ব্যবহার করেছি, 65 লেস দেন 50, তাহলে কি আমরা জানি যে 65 50-এর চেয়ে বড়। তো এন্ড এর ক্ষেত্রে আমরা কি জানি, আমরা চতুর্থ অধ্যায় পড়েছি যে এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটি ফলস হলে কি হবে, কন্ডিশনটি ফলস। তাহলে কিন্তু এখানে কিন্তু কন্ডিশনটি ফুলফিল করছে না, তাহলে এটা কি হবে, পরবর্তী এবার এলস ইফে চলে আসবে। তাহলে আবার সে এখানে চেক করবে 65 গ্রেটার দেন ইকুয়াল টু 50 এন্ড 65 লেস দেন 60, তাহলে এটিও কিন্তু ফলস। আবার পরবর্তী এলস ইফে চলে আসবে 65 greater than equal to 60 and 65 less than 70, এই কন্ডিশনটি কিন্তু কি ট্রু আমরা পেলাম। তাহলে আমরা আউটপুটে কি পাবো, সি গ্রেড। যেহেতু আমরা এখানে আমরা পেয়েছি আমাদের 65 এর মান, তাহলে কি হবে, পরবর্তী লাইনগুলোতে কিন্তু সে যাবে না। তাহলে আমরা যদি আমরা ইনপুট দেই, আমরা এই মেসেজটি যখন আমাদের আউটপুট স্ক্রিনে দেখাবে, যদি আমরা 65 দিই তাহলে আমরা আউটপুটে কি পাবো, সি গ্রেড পাবো। আমরা আউটপুট পাবো এটি সি গ্রেড। এরপরে আমরা আরো একটি প্রোগ্রাম দেখব, যে আমরা সাধারণত আমরা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত খুব এই প্রোগ্রামটি আমাদের লাগে, যে দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল নির্ণয়ের প্রোগ্রাম লিখো। তো আমি এখানে তোমাদেরকে এটি দেখিয়েছি। তো আমরা জানি যে আমরা ইউজিং সিস্টেম লিখবো, নেম স্পেসের নাম লিখবো, তারপরে আমরা ক্লাসের নাম দিব, এগুলো সব আমরা জানি। তো আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল নির্ণয়ের সূত্রটা কি, আসলে আমরা মূলটাকে যে বের করি, সূত্র কি, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না। তাই এখানে আমাদের কি থাকে, প্লাস মাইনাস থাকে। তার মানে একবার আমরা এক্স এর মানটাকে নেই x1 এবং প্লাসের ক্ষেত্রে আবার x2 এর ক্ষেত্রে আমরা আবার মাইনাসটাকে নেই। এবার আমাদের যে রুট থাকে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা সাধারণত ডি হিসাবে নিয়ে নেই, ডিসক্রিমিন্যান্ট। তাহলে আমরা দেখি, তাহলে আমাদের এই ইকুয়েশনে আমাদের যে সকল মান ইনপুট দেওয়া দরকার, আমাদের এ বি সি তিনটি আমাদের মান আমাদের ইনপুট দিতে হবে, কিন্তু এই জন্য আমি এই তিনটাকে ইন্টিজার টাইপের নিলাম। এরপরে আমরা যেহেতু ডি আমাদের ডিসক্রিমিন্যান্ট, এটি আমাদের দশমিক যুক্ত হবে, তাই আমরা এটাকে ডাবল টাইপের নিলাম। আর আমরা যেহেতু ইকুয়েশনটাকে আমরা মূল বের করবো x1 এবং x2, তার মানও আমাদের দশমিক যুক্ত হবে, তাই আমরা এটাকে কি নিলাম, ডাবল টাইপের নিলাম, x1 এবং x2। এবার আমি এটা মেসেজ তোমাদেরকে শো করলাম যে ক্যালকুলেট রুট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। এরপর পরবর্তী লাইনে দেখাবে, আমরা এর ক্ষেত্রে আমরা ইনপুট নিব, এই জন্য আমরা লিখলাম console.readline, এটাকে আমরা ইন্টিজার টাইপের কনভার্ট করে নিব, যে convert.toINT32। আবার বি এর ক্ষেত্রেও অনুরূপ, সি এর ক্ষেত্রেও আমার অনুরূপ। তাহলে আমরা এ বি এবং সি এর মানটাকে কিন্তু আমরা কি পেলাম। আমরা তিনটার মান যখন আমরা ইনপুট নিব, তাহলে কিন্তু আমরা ডি এর মানটাকে কিন্তু আমরা বের করতে পারি। তো আমরা এখানে লিখতে পারি ডি ইকুয়াল টু বি স্কোয়ার বি পূরণ বি মাইনাস 4 পূরণ এ পূরণ সি। তার মানে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এখান থেকে মানগুলো পাওয়ার পরে কিন্তু আমরা এই ডিটাকে আমরা বের করতে পারি। তাহলে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম এখান থেকে। এখন আমাদের কন্ডিশন চেক করতে হবে। প্রথমে ইফ যদি ডি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে আমরা সেই যে আমাদের সূত্রে যদি আমরা বসাই তাহলে কি হবে, আমাদের x1 এবং x2 এর মানটা কি, x2 এর মানটা কিন্তু সমান হয়ে যাবে, বোথ রুটস হয়ে যাবে কি ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা যদি x1 এর ক্ষেত্রে যদি বসাই তাহলে আমরা কি পাবো, আমরা সূত্রে বসালে কিন্তু আমরা এরকমেরই পাবো। এরপরে আমরা যদি
x1 এর মানটা আমাদের x2 তে আসবে, তাহলে আমরা কি পাবো, x1 এবং x2 এর মানটা কিন্তু আমরা পাবো। তো এক্ষেত্রে কিন্তু আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি x1 এবং x2 এর মানটা যেন আমরা পাই। সেক্ষেত্রে আমাদের কি, যদি d এর মানটা যদি 0 এর চেয়ে যদি বড় হয় তাহলে কিন্তু আমরা পাবো। তাহলে আমরা পরবর্তীতে আবার if এর পরে আবার else if লিখলাম, যদি d এর মান 0 এর চেয়ে যদি বড় হয় তাহলে কি হবে, রুট গুলো রিয়েল হবে এবং ডিফারেন্ট হবে। তাহলে আমরা কিন্তু এখানে সেই সূত্রে আমরা আমাদের মান বসালাম, x1 = -b প্লাস math.sqrt, রুটের জন্য আমরা এটা লিখলাম math.sqrt, এই d বাই 2a। তাহলে আমরা এখানে কি প্লাসের মানটা পাচ্ছি x1। আবার অনুরূপভাবে আমরা মাইনাসের ক্ষেত্রে আবার মাইনাসের মানটি থাকবে আবার x2 এর মধ্যে। এরপর আমরা এটাকে কি করব, এটাকে আমরা আউটপুটে দেখিয়ে দিব, x1 এর জন্য একবার দেখাবো, আবার x2 এর জন্য একবার আমরা √1 এর ক্ষেত্রে আবার √2 এর ক্ষেত্রে। আর যদি d এর মানটাও যদি এই কন্ডিশনের কোনোটাই যদি না হয় তাহলে কোথায় চলে আসবে, else এ চলে আসবে। else এ আসলে আমরা কি পাবো, রুটস আর ইমাজিনারি। তো তোমরা এভাবে যদি করো, তোমরা তাহলে মানগুলো দিলে পরে তোমরা আউটপুট পাবে, এবং আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটাকে বাসায় বসে করবে তোমরা নিজেরা। এরপরে আমরা দেখব যে নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস কি, একটি ইফ এর মধ্যে আরো একটি ইফ এলস থাকে, এজন্যই আমরা এটাকে নেস্টেড ইফ এলস বলি। তো এখানে আমরা সিনট্যাক্স যদি দেখি, প্রথমে কি ইফ যদি কন্ডিশন যদি 1 ট্রু হয় তাহলে কি হবে, তার অধীনের যে ইফ এলস এটিকে নিয়ে কিন্তু সে কাজ করবে। যদি ইফ কন্ডিশন 1 যদি ট্রু হয় তাহলেই শুধুমাত্র সে কন্ডিশন 2 চেক করবে। যদি কন্ডিশন 1 ফলস হয় তাহলে কিন্তু আর সে এখানে আর ঢুকবে না, এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু সে ঢুকবে না। কোথায় চলে আসবে, সে এলস এ চলে আসবে। এলস এ এসে এলস এর ভিতরে যে ইফ কন্ডিশন রয়েছে কন্ডিশন 3, এটি নিয়ে কিন্তু কাজ করবে। যদি এটি ট্রু হয় তাহলে তার অধীনের কোড কাজ করবে, আর যদি এটি ফলস হয় তাহলে তার অধীনের কোড কাজ করবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি কন্ডিশন 1 ট্রু হয় তাহলেই কিন্তু সে কন্ডিশন 2 চেক করবে। কন্ডিশন 2 চেক করলে যদি কন্ডিশন 2 ট্রু হয় তাহলে তার অধীনের কোড কাজ করবে, কন্ডিশন 2 ফলস যদি হয় তাহলে তার অধীনের যে এলস থাকবে সেটি নিয়ে কিন্তু কাজ করবে। আমরা ফ্লো চার্ট দেখি, আমাদের এখানে কন্ডিশন কয়টি রয়েছে, 3টি কিন্তু, তাই না? আমরা 3টি দেখিয়েছি। প্রথম কন্ডিশন 1, যদি কন্ডিশন 1 যদি ট্রু হয় তাহলে সে কোথায় যাবে, কন্ডিশন 2 তে। কন্ডিশন 2 যদি ট্রু হয় তাহলে তার অধীনের যে কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু এক্সিকিউট করবে। আবার কন্ডিশন 2 যদি ফলস হয় তাহলে কন্ডিশন 2 এর যে এলস রয়েছে সেটি এক্সিকিউট করবে। আর কন্ডিশন 1 যদি ফলস হয় তাহলে কোথায় চলে আসবে, আমরা বলেছি কন্ডিশন 3 তে। আবার কন্ডিশন 3 এর আবার কি রয়েছে, ইফ কন্ডিশন 3 এর অধীনেও আবার কি রয়েছে, যে ট্রু ব্লক রয়েছে আবার ফলস ব্লক রয়েছে। যদি ট্রু হয় তাহলে কি হবে, তার অধীনের কোড কাজ করবে, যদি ফলস হয় তাহলে তার অধীনের কাজ করবে। আর পরবর্তী কোডগুলো অটোমেটিক্যালি কিন্তু এক্সিকিউট করবে যেগুলো থাকবে। নেস্টেড ইফ এলস ব্যবহার করে আমি তোমাদের একটি প্রোগ্রাম দেখিয়েছি। এখানে আমি 3টে মান নিয়েছি। তো এই 3টি মান আমরা কিবোর্ড থেকে ইনপুটও নিতে পারি, বাট আমি এখানে তোমাদের সরাসরি মানগুলো দিয়ে দিয়েছি। যেমন আমি এখানে ফার্স্ট মান নিয়েছি 7, সেকেন্ড নিয়েছি -23, থার্ড নিয়েছি 13। 3টি মান আমরা নিলাম। তাহলে এখানে আমাদের 3টা মানের মধ্যে আমরা কম্পেয়ার করে 3টার মধ্যে কোনটি বড় সেটি কিন্তু আমি বের করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে ইফ নিলাম ফার্স্ট গ্রেটার দ্যান সেকেন্ড, প্রথমটার সাথে দ্বিতীয় ভ্যালুটাকে আমি কম্পেয়ার করলাম। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কি হবে, ইফের অধীনে প্রথম ইফের অধীনে যে কোডটি রয়েছে তার মধ্যে কিন্তু সে ঢুকবে, তার মানে এই ব্র্যাকেটের মধ্যে ঢুকবে। তাহলে আমরা জানি যদি প্রথমটা যদি ট্রু হয়, ফার্স্ট মান যদি সেকেন্ড মানের যদি বড় হয় তাহলে কিন্তু আমরা কি পারি, ফার্স্টের সাথে আবার থার্ড এর কিন্তু কম্পেয়ার করতে পারি। তাহলে এখানে কি আসবে, আবার আমরা লিখব ফার্স্ট গ্রেটার দ্যান থার্ড। তাহলে কি আছে এখানে 7 গ্রেটার দ্যান 13, এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা কিন্তু ফলস। ফলস হলে কি হবে, এই লাইনটি কাজ করবে না, করবে কোনটা, এইটি কিন্তু কাজ করবে। আর যেহেতু আমরা জানি যে সেকেন্ড মানটি কি প্রথম মানটির চেয়ে ছোট, তাহলে কিন্তু এই কন্ডিশনটা যেহেতু ট্রু তাহলে কিন্তু এখানেই কাজ করবে, আর এখানে কিন্তু আর আসবে না। যদি সেকেন্ড মানটি যদি বড় হতো তাহলেই কিন্তু শুধুমাত্র সে এখানে আসতো। তাহলে এখানে আমরা কি আউটপুট পাবো, তাহলে দেখবো আমরা যে 7 গ্রেটার দ্যান -23 কন্ডিশন ট্রু। আবার এখানে যদি আবার আসি 7 গ্রেটার দ্যান 13, এই কন্ডিশনটি ফলস। ফলস হলে কি হবে, এই লাইনটি কাজ করবে। কি হবে, তাহলে আমরা আউটপুটে পাবো 13 ইজ লার্জেস্ট।
এরপরে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব যে ডিসক্রাইব সুইচ স্টেটমেন্ট। এই সুইচ স্টেটমেন্টেও অনেকগুলো কন্ডিশন থাকে এবং এটিও ইফ এলস এর মতো কাজ করে। আমরা সিনট্যাক্সটা দেখে নেই। তা প্রথমেই আমাদের রয়েছে সুইচ লিখতে হবে, তারপরে এক্সপ্রেশন থাকবে। এই এক্সপ্রেশনের যে মানটি থাকবে, এই মানটির সাথে যদি প্রথম কেস ভ্যালু যদি মিলে যায় তাহলে তার অধীনের কোডগুলো কাজ করবে। তারপরে ব্রেক, মানে কি পরবর্তী আর কোনো লাইনে কিন্তু সে যাবে না। আর যদি প্রথম কেস ভ্যালু যদি না মিলে যায় তাহলে আবার সেকেন্ড কেস ভ্যালুতে যাবে। এভাবে সে চেক করতে থাকবে যতগুলো কেস ভ্যালু থাকবে। যদি কোনো কেস ভ্যালু যদি না মিলে যায় তাহলে সে ডিফল্ট যে কেস সেটি নিয়ে কিন্তু কাজ করবে। সুইচ স্টেটমেন্টের ফ্লো চার্ট প্রথমে আমরা জানি যে স্টার্ট করব, তারপরে কি আমরা সুইচ কন্ডিশন এক্সপ্রেশন, এই কন্ডিশন থেকে আমরা যে মানটি পাবো তা যদি কেস কন্ডিশন 1 এর সাথে মিলে যায়, যদি ট্রু হয় তাহলে কি হবে, তার অধীনে স্টেটমেন্ট 1 কাজ করবে, ব্রেক হবে, তারপরে আমাদের প্রোগ্রামের পরবর্তী অংশগুলো কাজ করবে। আর যদি প্রথম কেস কন্ডিশন 1 যদি না মিলে যায় তাহলে আবার দ্বিতীয়টায় আসবে, এভাবে সে এন্ড পর্যন্ত যাবে। এটি যদি ফলস হয় তাহলে লাস্টে সে ডিফল্টে আসবে এবং ডিফল্ট স্টেটমেন্টকে সে এক্সিকিউট করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে ছোট একটি প্রোগ্রাম তোমাদেরকে এখন দেখাবো। আমরা একটি মানকে ইনপুট হিসেবে নিব, ইন্টিজার টাইপের, এবং এটা যদি আমাদের কেস ভ্যালুর সাথে যদি আমাদের মিলে যায় তাহলে আমরা কি পাবো, তার অধীনের কোডগুলোকে সে কাজ করবে। আমরা এখানে এন্টার এ নাম্বার, একটি মানকে আমরা ইনপুট হিসেবে নিব, সেটাকে ইন্টিজার টাইপের কনভার্ট করে নিলাম। আমরা যদি সাপোজ 10 নিলাম ইনপুট হিসেবে, তাহলে এই NUM নাম্বারের মধ্যে সে কত পেল, 10। তারপরে কিন্তু সে খোঁজ করবে কোথায়, যে কেস ভ্যালু 10 কোথায় রয়েছে, তাহলে সে এখানে পাবে। তাহলে আউটপুটে দেখাবে ইট ইজ 10। আর যদি আমরা যদি দেই 20 তাহলে সে আবার দেখাবে 20। আমরা যদি দেই 40 তাহলে কিন্তু সে 40 পাবে না। 40 না পেয়ে কিন্তু সে দেখাবে নট 10, 20 or 30। সে লাস্টের এই মেসেজটি আমাদেরকে কিন্তু শো করবে। আমি তোমাদেরকে একটি প্রোগ্রাম এখানে দেখিয়েছি যে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে কোনো একটি ক্যারেক্টার ভাওয়েল বা কনসোনেন্ট কিনা সেটি পরীক্ষা করা। তা আমি যেহেতু ক্যারেক্টার টাইপের নিয়ে কাজ করব, তাই আমি ক্যারেক্টার টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ch, এবং এগুলোকে মেসেজ হিসেবে শো করলাম। এবং আমরা ইনপুট হিসেবে ক্যাপিটাল লেটার বা স্মল লেটারের আমরা দিব। এখানে আমি প্রথমে লিখলাম, আমরা console.readline এর মাধ্যমে আমরা ইনপুট নিব। এটাকে আমরা কনভার্ট করলাম কি টু লোয়ার। আমরা যদি বড় হাতেরও ক্যারেক্টার লিখি এটাকে কিন্তু সে ছোট হাতের কনভার্ট করে নিবে। কনভার্ট করে এটাকে ক্যারেক্টার টাইপের কনভার্ট করে আমাদের ক্যারেক্টারে রাখবে। তো আমরা যে কোনো একটি মানকে যদি আমরা ক্যারেক্টারকে ইনপুট হিসেবে নেই তাহলে সে সেই মানটি এখানে আনবে। এখানে আনার পরে যদি আমরা দেই ইনপুট, তাহলে সে কোথায় আছে সেটাকে কিন্তু খুঁজতে থাকবে। তাহলে দেখবে যে এখানে পাওয়া গেছে। পাওয়া গেলে সে কি করবে, সে এই লাইনটিকে এক্সিকিউট করবে। আমরা যদি দেই কে সাপোজ এখানে ইনপুট, তাহলে কিন্তু এখানে সে কোনোটাই পাবে না। AIOUE এর মধ্যে কোনোটাই পাবে না। সে কিন্তু আমাদের আউটপুটে দেখাবে কি, ভাওয়েল। আমরা জানি যে আমরা নট ভাওয়েল দেখাবে, তাহলে তার মানে কি এটা কনসোনেন্ট। তাহলে আমরা AIOUE এর বাইরে আমরা যে কোনো একটি ক্যারেক্টার দিলেই কিন্তু আমরা আউটপুটে পাবো যে দ্য অ্যালফাবেট ইজ নট এ ভাওয়েল। তোমরা বাসায় বসে করলে কিন্তু এই প্রোগ্রামটি বুঝতে পারবে। তো এখানে আমি আরেকটি প্রোগ্রাম তোমাদের সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে দেখিয়েছি যে আমরা জানি আমাদের সপ্তাহে 7 দিন, তাই না? আমরা 7 দিনের যদি আমরা যে কোনো ডে কে আমরা যদি ইনপুট দেই এবং সেই ডেটি ডের নাম কি সেটা আমাদের দেখাবে আউটপুটে মূলত। তো আমরা এই সকল লাইনগুলো আমরা জানি যে আমরা ইন্টিজার টাইপের একটি ডে নিলাম, ডে ইন্টিজার টাইপের নিলাম, এগুলোকে আমরা আউটপুটে দেখিয়ে দিলাম। আমরা যদি আমরা ডে নাম্বার এটাকে আমরা ইনপুট হিসেবে নিলাম console.readline এর মাধ্যমে, এটাকে আবার আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম। তাহলে আমরা সাপোজ যদি 1 থেকে 7 এর মধ্যে আমরা যদি দেই, তাহলে আমরা যদি এখানে যদি 1 দেই তাহলে সে কেস ভ্যালু কি পাবে, 1 পাবে। আমাদের আউটপুটে দেখাবে স্যাটারডে। আর আমরা যদি দেই 7 দেই তাহলে আবার ফ্রাইডে পাবো। আমরা যদি 8 দেই তাহলে আমাদের আউটপুটে দেখাবে কি, ইনভ্যালিড ডে নাম্বার। তোমরা বাসায় বসে এই ধরনের প্রোগ্রাম করলে কি হবে, তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই জন্য এই উদাহরণগুলো দেখানো। এরপর দেখবো যে ডিসক্রাইব দ্য কন্ডিশনাল অপারেটর, এই প্রশ্নবোধক এবং কোলন, এই দুটি অপারেটর কি আসলে কন্ডিশনাল অপারেটর বলে। এখানে সিনট্যাক্স দেওয়া রয়েছে যে এক্সপ্রেশন 1, তারপরে
প্রশ্নবোধক, তারপরে এক্সপ্রেশন 2, তারপর ক্লোন, তারপর এক্সপ্রেশন 3। আসলে সিনট্যাক্সটা এরকমই। তো আমরা এই এক্স এর মান যদি নেই 20, ওয়াই এর মান যদি নেই 10, তারপরে আমরা এই এক্সপ্রেশনটিকে আমরা দেখাতে চাই যে x গ্রেটার দেন y, প্রথম এক্সপ্রেশন 1, তারপর প্রশ্নবোধক, তারপরে এক্সপ্রেশন 2, তারপর ক্লোন এক্সপ্রেশন 3। আমরা এই ক্ষেত্রে জানি যে এক্সপ্রেশন 1 যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 2 এর মানটাই আসলে আমাদের টোটাল এক্সপ্রেশনের মান হয়। তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 20 গ্রেটার দেন 10, এই কন্ডিশনটি সত্যি, তাহলে আমরা আউটপুটে কিন্তু পাবো 20 পাবো, x এর মানটি আমরা পাবো। তোমাদের কিছু বাড়ির কাজ দেয়া রয়েছে, যে আমি তোমাদের ফ্লো চার্ট গুলো তোমরা লিখবে, তারপরে সিনট্যাক্স গুলো লিখবে, এগুলো খুব দরকার। এগুলো বারবার পড়বে বাসায় বসে এবং এগুলো খাতায় লিখবে। এরপরে তোমরা এগুলো ব্যবহার করে প্রোগ্রাম লিখবে। আমি যে সকল প্রোগ্রাম দেখিয়েছি তার বাইরে তোমরা প্রোগ্রাম লেখার চেষ্টা করবে, ভিন্ন ভিন্ন প্রোগ্রাম লিখবে, তাহলে তোমাদের ধারণা আরো তৈরি হবে। তোমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে তোমরা ফ্লো চার্ট লিখবে, তারপর তার সিনট্যাক্স লিখবে, সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে তোমরা প্রোগ্রাম লিখবে, তারপর কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে তোমরা প্রোগ্রাম লিখবে। এই সকল প্রোগ্রামগুলো এবং তোমরা এই সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করবে। তোমাদের শ্রেণী শিক্ষক তিনি দেখবে। যেহেতু এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা যখন একটি প্রোগ্রাম লিখি বড় ধরনের, বা আমরা যখন ভবিষ্যতে তোমরা যখন সফটওয়্যার ডেভেলপ করবে, তখন প্রতি ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই সকল এই স্টেটমেন্টগুলো কিন্তু লাগবে। সুতরাং এগুলো সম্পর্কে তোমাদের খুব স্বচ্ছ ধারণা থাকাটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়টি আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং শেখার জন্য। কারণ তোমরা যদি ভালো প্রোগ্রামার হতে পারো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎটি অনেক উজ্জ্বল। সুতরাং তোমরা ভালো প্রোগ্রামার হতে চাইলে এই সকল বিষয়গুলো বারবার প্র্যাকটিস করবে এবং এগুলো শিখবে, তাহলে তোমরা ভবিষ্যতে অনেক এগোতে পারবে বলে আমি আশা রাখি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমরা ইমেইল করতে পারো। আশা করি তোমরা প্রশ্ন করবে। তোমরা যদি এই ভিডিওটি পুনরায় দেখতে চাও, জাতীয় দক্ষতা বাতায়ন তার যে ওয়েবসাইট, এখানে তোমরা পাবে www.skills.gov.bd, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজেও তোমরা এটা দেখতে পারবে। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা এই যে সময়টিতে এই সময়টাকে তোমরা কাজে লাগাবে। এবং আমি মনে করি যে প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য এই সময়টা, এরকমের সময় আসলে তোমরা পেয়েছো, এই সময়টাকে তোমরা যদি সঠিকভাবে কাজে যদি লাগাতে পারো তাহলে কিন্তু তোমরা প্রোগ্রামিং অনেক দক্ষ হবে। তো তোমাদের দক্ষতা অর্জন করাটা খুবই জরুরি কিন্তু। সুতরাং তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের দক্ষতা বাড়বে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভ কামনায় আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।